মারিয়া পর্ব ১২, ১৩, ১৪ ও ১৫। কলমে সাইয়্যিদা নুহা। গল্প পাঠ করছি আমি মারিয়া। রাফিকে ঠিক করে বিছানায় শুইয়ে দেয় ইয়াসির। রিমিকে বিচলিত কণ্ঠে বলল, ওকে দেখ একটু, অজ্ঞান হয়ে গেছে। রিমিকেও খানিক চিন্তিত দেখালো। রাফির দিকে ছলছল চোখে তাকিয়ে আছে, অথচ ও কখনোই রাফিকে বিন্দু পরিমাণ ভালোবাসেনি, শুধু দায়িত্বের চাপে পড়ে সংসার করেছে। কিন্তু আজকে রাফিকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে রিমির বুকের ভেতর দুরুদুরু করছে। কেন সে জানে না। রিমিকে কিছু বলতে না দেখে ইয়াসির হালকা ধাক্কা দিল। কিরে, কি বলছি? রিমির হুঁশ ফিরে ইয়াসিরের দিকে তাকায় সে। তাকিয়ে সায় দেয় সে খেয়াল রাখবে। ইয়াসির আবার বাসা থেকে বের হয়ে যায়। হন্তদন্ত হয়ে মর্গানের বাড়ির দিকে ছুটে যায়। না, আশেপাশে কোথাও মারিয়াকে দেখা যাচ্ছে না। মেয়েটা কোথায়? কোনো বিপদ হলো না তো? ফোনও তো নাই, কিভাবে এখন তাকে খুঁজে পাবে? গায়ের শার্ট ঘামে ভিজে চুপে হয়ে আছে। মুখ হাঁ করে জোরে নিঃশ্বাস নিচ্ছে ইয়াসির। তার মাথায় কোনো কিছুই আসছে না। তবু আশেপাশে আরো ভালো করে তাকায় ইয়াসির। আর একটু ভেতরে গিয়ে পরখ করে। না, মারিয়া কোথাও নেই, শুধু ঘন জঙ্গল দেখা যায়। হলরুমের ফ্লোরে লেপ্টে থাকা রক্তের দাগ কিছুটা শুকিয়ে গেছে। দারোয়ান আর তার স্ত্রী মিলে ফ্লোর পরিষ্কার করছে। তার স্ত্রীর তো কোনো খবরই ছিল না। এইদিকে নিজের মতো হুঁশ জ্ঞান হারিয়ে টিভি দেখায় মগ্ন ছিল সে। কাজ শেষ করে দারোয়ান এসে সোজা বাড়ির ভেতরে ঢুকে। তখন মারিয়ার অবশ শরীর কাঁধে তুলে মর্গান স্টোররুমের দিকে যাচ্ছিল। দারোয়ানকে দেখে বলল, জলদি দুজন মিলে জায়গাটা সাফ করো। মাথা তুলিয়ে দারোয়ান কাজ করতে উদ্যত হয়। একবার ঘাড় ঘুরিয়ে মারিয়ার চেহারাটা দেখে সে। ভেতরে কেমন বিজলির স্পর্শের মতো লাগে। মেয়েটার চেহারা রক্তাক্ত হয়ে আছে, পুরো শরীর ছেড়ে দিয়েছে সে। মাঝে মাঝে দারোয়ানের ভেতর উপলব্ধি হয়, মর্গানের মতো বিকৃত মস্তিষ্কের লোকের সাথে থেকে কি সে নিজেও বিকৃত হচ্ছে? এত সুন্দর মেয়েগুলোকে এনে মর্গান কি নৃশংসভাবেই না মেরে ফেলে। এরকম মানুষ তো সে কোনোদিনও দেখেনি। ফ্লোর মুছতে মুছতে দারোয়ানের স্ত্রী বিড়বিড় করে বলল, কি সুন্দর নাটক দেখতেছিলাম, এখনই এই মেয়েরে ধরা লাগতো। দারোয়ান অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকালো। তবে কি সত্যি তাদের ভেতর থেকে সব মায়া মমতা চলে যাচ্ছে? ধীরে ধীরে তারাও কি হিংস্র পশুতে পরিণত হচ্ছে? মহিলা আবার বললেন, আচ্ছা, এই মেয়েরে পাইল কই? এতদিন তো কোনো খবরই ছিল না। তার চোখের ভ্রু কুঁচকে আছে। চোখের দিকে তাকালে বোঝা যায় প্রশ্নের উত্তর জানতে সে খুবই উৎসুক। দারোয়ান বিরক্তির সাথে বলল, জানি না আমি, কাজ শেষ কর জলদি। মহিলাও মুখ ভেঙচে নোংরা পানি ভর্তি বালতি নিয়ে চলে যায়। মর্গানের বাড়ির সামনে এসে দাঁড়ায় ইয়াসির। তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে সে ভাবছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না। গিয়ে কি সরাসরি মারিয়ার কথা জিজ্ঞেস করবে? আগ পিছ চিন্তা না করেই ইয়াসির বাড়ির ভেতরে ঢুকলো। দারোয়ান সবে মাত্র বাড়ি থেকে বেরিয়ে সামনের খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে। ইয়াসিরকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো, কি চাই? কে আপনি? আমতা আমতা করে ইয়াসির উত্তর দেয়, এখানে কি মারিয়া নামের কেউ থাকে? দারোয়ানের পিছন থেকে তখনই গম্ভীর গলায় কেউ বলল, আর ইউ? অন্ধকারে লোকটির চেহারা স্পষ্ট দেখতে না পেলেও ইয়াসির নিশ্চিত হয় এই সে মর্গান। তার ভেতরে উত্তেজনা বাড়ে। 2 কদম সামনে বাড়িয়ে বলল, হাই, ইজ মারিয়া লিভ হেয়ার? মর্গান অন্ধকারে থেকে বলল, নো, অনেকদিন ধরে সে বাড়িতে নেই। ইয়াসিরের সন্দেহ হয় কেন যেন, তবু সে বলল, আমি কি ভেতরে আসতে পারি? মর্গান দাঁতে দাঁত ঘেঁষে, এই ছেলেকে সে খুব ভালো করেই জানে, এর আগাগোড়া সব জানে সে, কোনো মতেই তাকে ভেতরে আসতে দেওয়া যাবে না। মর্গান মাথা উঁচিয়ে বলল, নো, আই ক্যান্ট অ্যালাউ, বলে সে ভেতরে চলে যায়। পিছনে ইয়াসিরও পা বাড়ায়।
কিন্তু দারোয়ান তাকে চেপে ধরে, আটকে রাখে তাকে, যেতে দেওয়া যাবে না। ইয়াসির চিল্লিয়ে বলে, হেই মিস্টার, মিস্টার, জাস্ট লিসেন টু মি। দারোয়ান ধাক্কিয়ে তাকে বাড়ির গেট থেকে বের করে দেয়। গেট লাগাতে লাগাতে বলল, কোথা থেকে শুধু আপদ জুটে। ইয়াসিরের মনে হয় একবার তাকে কিছু জিজ্ঞেস করলে কেমন হয়, কিন্তু ভেবেও আর সে অনুযায়ী কাজ করে না। বাসার পথ ধরে সে। বাসায় আসতেই ইয়াসির রাফিকে কিছুটা সুস্থ দেখতে পায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে সে। রাফির কাছে আসতেই রাফি বলল, কি দেখলাম এইসব? আমার এখনো মাথা ঘুরাচ্ছে ইয়াসির। ইয়াসির নিজের ভাবনায় মশগুল। রাফি হালকা করে ঝাঁকি দেয় তাকে, আবার বলল, মারিয়া? জানি না, খুঁজে পাচ্ছি না। মানে? ইয়াসির চুপ থাকে। খানিকক্ষণ পর বলল, ড্যাম ইট, শি ইজ মিসিং। আবার বলল, তোর কি মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত? রাফি ভেবে বলল, এই বিষয়ে পুলিশ তোকে কোনো হেল্প এখন করবে না। 24 ঘন্টা না হলে তারা মিসিং ডায়েরি করে না। আর এখন তো মাত্র 1 ঘন্টার ব্যবধানে এত কিছু হয়ে গেল। ইয়াসির হুম বলে চুপচাপ রাফির বরাবর বসে রইল। কি করবে সে? কিছুই মাথায় আসছে না। এরই মাঝে রিমি রুমে আসে। ইয়াসিরকে চায়ের প্রস্তাব দিলেই সে বলল, না, শাওয়ারে যাব, তোরা খেলে খা। সে রাতে আর কারো ঠিকমতো খাওয়া দাওয়া হলো না। রিমি রাফি দুজনেই কিছুটা চমকিত, কারণ এই ইয়াসিরকে তারা এর আগে কখনো দেখেনি। এত চিন্তিত সে কোনোদিনও ছিল না। নিচ থেকে মারিয়ার হুঁশ আসে। শরীরে বশ আসতেই ব্যথা রিরি করে ওঠে। চোখ মুখ কুঁচকে সে কেঁদে দেয়, পিটপিট করে তাকায়। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। অন্ধকার একটা রুম। চিৎকার করার চেষ্টা করলেও লাভ হয় না। চেয়ারের সাথে তার হাত, পা, মুখ সব বাঁধা। কোমরে বাড়ি খাওয়ার কারণে সোজা হয়ে বসতেও কষ্ট হচ্ছে। পাকা হয়ে পড়ে থাকে সে। মনে হয় কোমরের হাড় ভেঙেই গেল। ফের এদিক ওদিক তাকায় মারিয়া। উফ, আহ করে ডাক দেওয়ার চেষ্টা করে, পারে না। আলো বাতাস কিছুই নেই এ রুমে। নেয়ে ঘেমে অস্থির সে। সব চুল ভিজে ঘাড়ে লেপ্টে আছে। বিব্রত অবস্থা, এর উপর তীব্র ব্যথা। খট করে একটা আওয়াজ হলো স্টোর রুমের দরজায়। মারিয়া আগত শব্দের উৎস লক্ষ্য করে সামনে তাকায়। কেউ হয়তো গেট খুলে এই রুমে আসবে। দরজা থেকে রুমটা ভালো দূরত্বে। অন্ধকারে কিছু দেখতে না পেলেও মারিয়া নির্দিষ্ট দিকে আনমনে চেয়ে থাকে। ধীরে ধীরে জুতার শব্দ ভেসে আসে কানে। কে আসছে? তখনও তার দৃষ্টি স্থির। লোকটা মর্গান। হাতে করে হাতুড়ির মতো দেখতে একটা যন্ত্র নিয়ে এসেছে। আস্তে ধীরে সামনে আসে সে। মারিয়া স্পষ্ট তার চেহারা দেখতে পায় না, তবু বুঝতে পারে এটা মর্গান ছাড়া আর কে হবে। মর্গান এসে চেয়ারের চারদিকে ঘুরপাক খায়। হাতে থাকা লোহার যন্ত্রটা দিয়ে চেয়ারে মৃদু বাড়ি দেয়। এই মুহূর্তে চেয়ারে বাড়ি খাওয়ার শব্দ তাকে তীব্রতর মারিয়ার বুকের বুকানি। যতবার মর্গান চেয়ারে বাড়ি দিচ্ছে ততবার মারিয়ার বুকে কাঁপন ধরছে, হকচকিয়ে উঠছে বারবার। অপেক্ষা করে সে, কখন মর্গান তাকে একেবারে মেরে ফেলবে। তখনই মারিয়ার মস্তিষ্কে স্মৃতি আহরণ করে ওই যে সেদিন। মারিয়া ছাদে দাঁড়িয়ে ভাবছিল মর্গানের মতো সাইকো লোকটা তাকে কিরূপ নৃশংস নির্যাতন করতে পারে। সেদিনের ভাবনা তবে কি ঠিক ছিল? চেয়ারের পিঠে মর্গান এবার একটু জোরেই বাড়ি দিল। মারিয়া কেঁপে ওঠে। মুখ বন্ধ, তবু উহ আহ করে চিৎকার করার চেষ্টা করে। মর্গান পিছন থেকেই ওর ঘাড়ের কাছে এসে নাক দিয়ে ঘ্রাণ শুকে। মারিয়ার গলার কাছটায় এসে নাক ঘষে। বিশ্রী অনুভূতি জাগ্রত হয় তার। মৃত্যুর আগে মেয়েটার সাথে একটু খেলা করে নেওয়া যাক। মর্গানের স্পর্শ পেয়ে মারিয়া এদিক ওদিক ঘাড় নাড়ায়। ছুটার উপায় নেই, তবু বৃথা চেষ্টা করে সে। বাধা হাত পা নাড়ানোর চেষ্টা করে। বিরক্তিতে মর্গান এবার মারিয়ার গাল চেপে ধরে, তাকে একদিকে চাপ দিয়ে ধরে রাখে। ব্যথায় মারিয়া কুঁকড়ে যায়। চোখ দিয়ে বুঝিয়ে দেয় সে বিনতি করছে।
তাকে ছেড়ে দেওয়া হোক। সে তো কোনো দোষ করেনি, তার সাথে কেন এমন করা হচ্ছে? মর্গান তার ছেলের হাসি হাসে। সে বেপরোয়া, হিংস্র নেকড়ের মতো। কারো প্রতি তার মায়া দেখানোর সময় নেই। তার তো শুধু নিজের ক্ষুধা নিবারণ করার প্রয়োজন। ভোরের আগ দিয়ে ইয়াসির মারিয়ার দেওয়া ব্যাগটা নিজের রুমে নিয়ে আসে। কিছু পাওয়া যায় কিনা দেখে নিবে। বলা তো যায় না কোথায় কি থেকে যায়। ইয়াসিরের ভাবনায় আসে, মারিয়ার কাছে কোনো ফোন থাকলেও তো হতো, ওর সাথে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করা যেত। মর্গানই নিশ্চিত ওকে আটকে রেখেছে। এইটুকু কথা মস্তিষ্কে আসতেই ইয়াসিরের বুক ধড়ফড় করে। যদি মারিয়াকে কিছু করে মর্গান, সে তো ছেড়ে দেওয়ার মানুষ নয়। তড়িঘড়ি করে ইয়াসির মারিয়ার ব্যাগ খুলে। ভেবে সময় নষ্ট করার দরকার নেই। ব্যাগ খুলতেই সবার আগে মারিয়ার শাড়ি, চুড়ি, নুপুর চোখে পড়ে তার। এগুলো তো তার মারিয়ার। তাহলে এই ব্যাগে কেন? মারিয়া কোথায় পেয়েছিল এগুলো? ইয়াসির মনে করার চেষ্টা করে। তাহলে সেই যে প্রথম দিন, সেদিন হ্যালুসিনেশন হয়নি তার? সেদিন মারিয়াই এগুলো পরে বারান্দায় দাঁড়িয়েছিল। ইয়াসিরের ভ্রম হয়। তার চোখের সামনে মারিয়ার হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে ওঠে। ক্ষণিক বাদে সেটা দূর হয়ে যায়। বদলে ভেসে ওঠে মারিয়ার কাতর চেহারা। মাথা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে সে। ব্যাগের ভেতরে অন্যান্য জিনিস দেখে। কাপড় চোপড়ের নিচেই মারিয়ার ফোন চাপা পড়ে আছে। এই ফোন এখন কোনো কাজের নয়। শিট বলে ইয়াসির ফোনটা আঁকড়ে ধরে। মারিয়ার ফোনও এদিকে। ফোনের পাওয়ার বাটন ক্লিক করতেই ডেট দেখায় ওটা। ফোনটা চার্জে লাগিয়ে দেয় ইয়াসির। ব্যাগ গুছিয়ে আলমারির ভেতরে রেখে দেয় সে। তার এখন মারিয়াকে খোঁজা দরকার। উঠে রুম থেকে বের হয় ইয়াসির। রাফিদের রুমে নক করে আসতে, সাথে সাথে গেট খুলে যায়। ঘুমাসনি? রাফি রুম থেকে বের হয়ে আস্তে করে গেট চাপিয়ে দিল। মুখে হুশ শব্দ করে ইয়াসিরকে আস্তে কথা বলতে বলে। নিজেই ক্লিয়ার করে বলল, মাত্র ঘুমিয়েছে, জেগে যাবে। ইয়াসির মুচকি হাসে। ছেলেটা সত্যিই খুব ভালোবাসে তাকে। ইয়াসির ড্রয়িং রুমের দিকে যায়। নিয়ন আলোর বাতিতেও রাফি স্পষ্ট ইয়াসিরের চিন্তাগ্রস্ত চেহারা অবলোকন করতে সক্ষম হয়। কাছে এসে বসে বলল, ভেবেছিস কিছু? আমি আবার ওই বাড়িতে যাব। আমি নিশ্চিত মারিয়া বের হওয়ার সময় মর্গানের কাছে ধরা পড়ে যায়, আর মর্গান ওকে স্টোর রুমে আটকে রেখেছে। রাফি ভীত সন্ত্রস্ত হয়ে বলল, তুই কি আবার ওই রুমে যাবি? রাফি চুপসে যায়। ইয়াসির কি তাকেও সঙ্গে করে নিয়ে যাবে? ওই ভ্যাবসা নোংরা রুমে রাফি আর যাবে না, জীবনেও না। রাফির উদ্বিগ্নতা লক্ষ্য করে ইয়াসির। বুঝতে পেরে রাফিকে ভরসা দিয়ে বলল, তোকে আর নিয়ে যাব না, ভয় পাস না, তুই একা যাবি। বলেও রাফি চুপ যায়। এরকম একটা মুহূর্ত যে সে রাফিকে একাও যেতে দিতে চাইছে না, আবার ও নিজেও সাথে যাবে না। ইয়াসির উঠে দাঁড়িয়ে রাফির কাঁধ চাপড়ে বলল, এখনই বের হব, আর তোকে আপডেট দিব, চিন্তা করিস না, তোরা সাবধানে থাকিস। ইয়াসির গেট খুলে বাইরে দাঁড়ায়। রাফি তখনও দ্বিধায়। ইয়াসির এবার রাফির পেটে হালকা ঘুষি দিয়ে বলল, আরে বেটা, এত ভয় পাস কেন তুই? তুই না ডাক্তার, মানুষ কাটিস কিভাবে? ইয়াসির, মজা করিস না, ওইটা আর এটা এক বিষয় না হোক তবু একই। শুধু তোরা মানুষকে সুস্থ করার জন্য কাটাকুটি করিস, আর মর্গানের মতো লোকেরা খাওয়ার জন্য। রাফির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ইয়াসির সিঁড়ি দিয়ে নামছে। রাফি পিছন থেকে আবার ডাক দিল তাকে, তুই কি ওকে ভালোবাসিস ইয়াসির? ইয়াসির থমকে দাঁড়ায়। তার কানে বারবার রাফির বলা কথাটা বাজছে, ভালোবাসিস? ঠোঁটে কোনাচে হাসি দিয়ে ইয়াসির রাফির দিকে ঘুরে দাঁড়ায়। বলল, দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব না আমার পক্ষে। হয়তো একই চেহারার মানুষ যে, তাই মাঝে মাঝে মারিয়াকে খুব করে মনে পড়ে। হয়তো এটা ক্ষণিকের মায়া। বলেই সে দ্রুত পায়ে নিচে নেমে যায়। রাফি আর কিছু বলতে পারল না। দরজা লাগিয়ে রুমে চলে যায়। রুমে যেতেই রিমিকে সজাগ পায় রাফি। রিমি দরজার কাছেই পায়চারি করছে। ঘুমাওনি? ইয়াসির কোথায়? রিমির কণ্ঠে উত্তেজনা ঠিকরে পড়ছে।
সে চিন্তিত বোঝাই যাচ্ছে। রাফি অবাক হয়নি। সে জানে রিমি ইয়াসিরের প্রতি দুর্বল, তবে জানে শুধু বন্ধু হিসেবেই। রাফি উত্তর দিল, মর্গানের বাড়িতে গেছে। রাফির কথায় রিমি তেড়ে আসে, কলার চেপে ধরে বলল, পাগল তুমি? ওকে একা কেন যেতে দিলে? তুমি জানো না মর্গান কেমন লোক? রিমির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রাফি বেশ খানিকটা অবাক হয়। রিমির চোখে এই পানি কিসের? রাফির কাছে স্পষ্ট নয়, বন্ধু হারানোর নাকি অন্য কিছু। রাফি পলকহীনভাবে রিমির চোখের দিকে তাকিয়ে আছে। রিমি ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তুমি যেতে পারলে না ওর সাথে? ড্যামিট! বিষয়টা বরাবরই রাফিকে ধাক্কা দেয়। সে চুপচাপ রিমির থেকে একটু দূরে সরে আসে। রিমিও তার কলার ছেড়ে দেয়। দু হাত কাছে এনে রাফির দিকে তাকিয়ে বলে, তুমি জানো মর্গান কি না কি করতে পারে? আমি এত কষ্ট করে মারিয়ার থেকে ওর পিছু ছুটিয়েছি। এরা আসে কোথা থেকে? আসে তো আসে, আমার ইয়াসিরের কাছেই কেন আসে? দুনিয়ায় ছেলেদের অভাব ছিল? আমি যখনই ইয়াসিরকে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করি, তখনই এক একজনের পর এক একজন আসে। প্রথমে মারিয়া, এবার দ্বিতীয় মারিয়া। রিমি একদম ভেঙে পড়েছে। বাস্তবে না থেকে সে গড়গড় করে এতদিন মনে চেপে রাখা কথাগুলো রাফির সামনে বের করে দিচ্ছে। ফ্লোরে ধপ করে বসে পড়ল সে। মাথার এলোমেলো খোলা চুলগুলো দু হাতে আঁকড়ে ধরে চিল্লিয়ে বলল, ইয়াসিরের কিছু হয়ে গেলে আমি কি করব? আমি তো মর্গানকে মারিয়ার কথা বলেছিলাম। এখন যদি সে ইয়াসিরকে কিছু করে ফেলে, আমি কোথায় যাব? রিমির ধারণা নেই সে রাফিকে কতটা হার্ট করছে, তার ভালোবাসার অসম্মান করছে। রিমি কাঁদতে কাঁদতে সেখানেই পড়ে রইল। রাফি আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সোফায় বসে পড়ে। এক এক করে তার সামনে সবকিছু স্পষ্ট হয়। অথচ এতদিন সে অন্ধবিশ্বাস করত রিমিকে। রিমির প্রতি কি পরিমাণের দুর্বল সে, এটা হয়তো রিমি ছাড়া পুরো দুনিয়া জানে। মানুষ বলে ছেলে মানুষের কাঁদতে নেই, কিন্তু বুকের এই তীব্র ব্যথা রাফিকে চিৎকার করে কাঁদতে বলছে। এ ব্যথা সহ্য হওয়ার মতো না। প্রিয় মানুষগুলো যখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের সাথে থাকা স্মৃতিগুলো কুরে কুরে খায় প্রতি মুহূর্তে। রাফি বোবা হয়ে গেছে। অজান্তেই তার চোখ বেয়ে অজস্র নোনা জল চুইয়ে পড়ছে। নিঃশ্বাসের শব্দও যেন রিমির কানে না পৌঁছে। রাফি নিজের হাত মুখে চেপে ধরে। কেউ কিছু না জানুক, তার রিমি শুধু ভালো থাকুক। ভালো থাকুক সে। সোফায় কাঁধ হয়ে শুয়ে কুশন দাঁতে চেপে ধরে রাফি। সে কাকে ভালোবাসলো? এতদিন কেন তার চোখে এসব ধরা পড়েনি? নিস্তব্ধ রাস্তায় নিয়ন আলোর বাতি জ্বলছে। পরিচিত পথ ধরেই কেউ একজন হেঁটে যাচ্ছে দ্রুত। তার মধ্যে দৃঢ়তা নেই। পায়ের শব্দ হচ্ছে না। জুতার নিচে ছোট কাপড় বেঁধে নিয়েছে সে, যেন কোনো প্রকার শব্দ না হয়। বাড়ির পেছনের জঙ্গলে ঢুকে পড়ে সোজা। ইট দিয়ে উঁচু করে পিলারে উঠে যায়। টপকিয়ে নিচে লাফ দেয়। শুকনো পাতার মর্মর আওয়াজ হলেও এদিকে কেউ আসবে না। তবু সে দ্রুত অন্য পাশে বড় মোটা গাছটার পিছনে লুকিয়ে পড়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে নজর বুলায়। কেউ আসছে না তো? আবার তার দু চোখের দৃষ্টি সতর্কতার সাথে চারিদিক পর্যবেক্ষণ করছে। এগিয়ে যায় সে। গুটিসুটি পায়ে সেদিনের মতো বাড়ির পিছনের গেট পেরিয়ে সামনে চলে আসে। সদর গেটের সামনেই দারোয়ান বসে চা খাচ্ছে। তার গায়ে পাতলা একটা চাদর জড়িয়ে রাখা। ধীর পায়ে ইয়াসির দারোয়ানের দৃষ্টির আড়াল হয়ে ভেতরে ঢুকে যায়। সোজা স্টোর রুমের দিকে ছুটে যায়। মারিয়ার মুখের টেপ খুলে দিয়েছিল মর্গান। মেয়েটাকে নিয়ে সে শেষবার মহানন্দে খেলায় মেতে উঠতে চাইছে। তার জন্য তো পর্যাপ্ত শক্তি দরকার, তাই না? এজন্য দারোয়ানের স্ত্রীকে দিয়ে তার গা মুছিয়ে নিজের মেয়ের কাপড় পরিয়ে আবার এখানে নিয়ে আসা হয়েছে। চাচিকে বারবার মারিয়া অনুরোধ করছিল, চাচি, আপনি তো আমাকে অনেক আদর করেছেন, আপনিও কেন এমন করছেন? আমাকে যেতে দিন। মহিলা বিরক্তির সাথে বলল, তোমারে যাইতে দেই, আর আমার গলা কাটুক। মারিয়া আর কিছুই বলল না। ওরাও হয়তো কোনোভাবে এই খারাপ কাজে আটকে গেছে। মহিলাটি মারিয়ার গা মুছে দেওয়ার সময় তাকে একবার দেখে নেয়। গায়ে রশির লাল দাগ ফুটে উঠেছে।
এতক্ষণ বেঁধে রাখার কারণে সে হাত পা কিছুই ঠিকমতো নাড়াতে পারছে না। একটু জোরে কাপড়ের ঘষা দিতেই কাইকুই করছে। এসব দেখেও মহিলাটির মনে এক বিন্দু মায়ার উদ্রেক হলো না, বরং সে দ্রুত তার কাজ শেষ করতে ব্যস্ত। খাওয়ার পর আবার মারিয়াকে চেয়ারে এনে বেঁধে রাখে মর্গান, শুধু মুখে টেপ লাগায়নি। মহিলাটি চলে যেতেই মারিয়া মর্গানের দিকে শীতল চোখে তাকিয়ে বলল, এমন কেন করছেন? আমাকে এখানে কেন এনেছেন? আপনি কি চান? কানে এক আঙ্গুল চেপে ধরে রাখে মর্গান। সে কারো টাকায় কেনা চামচা না যে যার তার প্রশ্নের উত্তর দিবে। মারিয়া থেমে যেতেই সে কান থেকে আঙ্গুল সরিয়ে নিজের মতো দাঁড়িয়ে রইল। মারিয়া এবার হিচকি দিয়ে কেঁদে ওঠে। ছেড়ে দিন না আমায়, একটু দয়া করেন না, আমি তো আপনার মেয়ের সমান। খ্যাক করে তাচ্ছিল্যের সুরে হেসে ওঠে মর্গান। মারিয়া থামে না, চিৎকার জুড়ে দেয়। মর্গানের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ঠায় দাঁড়িয়ে মারিয়ার স্পর্শকাতর জায়গায় চোখ বুলাতে ব্যস্ত। সে যে এখনই পশুর মতো মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ছে না, তাই তো অনেক। মারিয়ার আর্তচিৎকার তার মনোভাব 1 ইঞ্চিও বদলাতে পারল না। একটা সময় ক্লান্ত হয়ে মারিয়া হেলে পড়ে। শেষবারের মতো সে গগনবিদারী চিৎকার দিবে। এরপর যদি মর্গান তাকে ছেড়ে দেয়, এক দৌড়ে সে সব ছেড়ে চলে যাবে। আর যদি কিছুই না হয়, সে অপেক্ষার প্রহর গুনবে মৃত্যুর। জোরে নিঃশ্বাস নিয়ে চিৎকার দিতেই হুট করে কিছু বাড়ি খাওয়ার শব্দ হলো। চেয়ার বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে ফ্লোরে পড়ছে। মারিয়ার মাথা একপাশে হেলে যায়, কান থেকে গরম রক্ত পড়ছে। বাড়িটা মাথার একপাশে পড়েছে। মর্গান এত ঢং সহ্য করতে না পেরে হাতের কাছে থাকা কাঠের লম্বা জিনিসটা দিয়েই মারিয়ার মাথায় আঘাত করে। ভাগ্যিস জিনিসটা কাঠের ছিল। কাঠের একটু অংশ ভেঙে মারিয়ার কপালের ভেতর দিয়ে ঢুকে লেগে আছে। জায়গাটায় সূক্ষ্ম ব্যথা। কেউ বুঝি সুই ঢুকিয়েছে। ফাকিং বাস্টার্ড বলে বিশ্রী একটা গালি দিল মর্গান। এরপর রুম থেকে বেরিয়ে চলে গেল। মারিয়া এখনো ওভাবেই পড়ে আছে। মরে গেল না কেন সে? এখনো কেন তার নিঃশ্বাস ওঠানামা করছে? এত ব্যথা, এত, তার তো মরে যাওয়ার কথা। কেন সৃষ্টিকর্তা তাকে দিয়ে এসব সহ্য করাচ্ছেন? শব্দটা তো ভেতর থেকে আসলো। ইয়াসির পিছন ফিরে তাকায়। মর্গান কি কিছু করেছে মারিয়ার সাথে? সে কি ভেতরে? এই মুহূর্তে ইয়াসিরের কি ভেতরে ঢোকা ঠিক হবে? কিন্তু যদি মারিয়ার সাথে খারাপ কিছু করা হয়, ভেতরে ঢুকবে তখনই ইয়াসিরের কানে জুতোর শব্দ ভেসে আসে। কেউ এদিকে আসছে বুঝতে পেরে সে অন্য পাশে লুকিয়ে পড়ে। এমনিতেও এই দিকটা অন্ধকার, রুমের বাতি সব নিভিয়ে রাখা। মর্গান কোনো কিছু লক্ষ্য না করে বেরিয়ে যায়। আজকে রাতে কোনো মজাই করা হলো না তার। শিট বলে বিড়বিড় করে বেরিয়ে যায় সে। মর্গান চলে যেতেই ইয়াসির রুমের ভেতরে ঢুকে দৌড়ে মারিয়াকে যেখানে বেঁধে রাখা সেখানেই গিয়ে দাঁড়ায়। হায় আল্লাহ, এ কি দেখছো? সে মারিয়া বলে চাপা স্বরে ডাক দিল সে। মারিয়ার কানে হঠাৎই চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসে। কোনো রকম চোখ মেলে তাকায় সে। চোখের দৃষ্টি ঝাপসা, কিছুই দেখতে পাচ্ছে না সে, শুধু অনুধাবন করতে পারছে একটা অবয়ব তার দিকে এগিয়ে আসছে। মারিয়ার অনুভূতি জাগ্রত হয়, ঠোঁটে খানিক হাসি ফুটে ওঠে। অবশেষে সে কি তাকে বাঁচাতে এলো? সে স্পষ্ট বুঝতে পারে কেউ একজন তার কপালে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। তার দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। মারিয়ার ভ্রম হয়, নিজেকে দুনিয়া থেকে বহু দূরে সরিয়ে নেয়। তার মন মস্তিষ্ক কিছুই কাজ করছে না। ইয়াসির কাঁপা কাঁপা হাতে মারিয়ার বাঁধন খুলে দেয়। কপালে লেগে থাকা কাঠের কঞ্চিটা বের করে আনে। নিজের শার্ট খুলে মারিয়ার মুখে গলায় লেগে থাকা রক্ত মুছে দেয়। এই সময় সে নির্বাক, তার ভেতর পুড়ছে, কিন্তু সে বোকা বনে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। মারিয়ার দিকে তাকিয়ে শুধু বলল, আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মারিয়ার মুখেও কোনো কথা নেই। সে চোখ বুজে ইয়াসিরকে ইশারা করল। সে ভীষণ ভরসা করে তাকে। ইয়াসির উঠে দাঁড়ায়। সময় নষ্ট না করে সে বাড়ির বাহিরে ছুটে আসে।
ভেতরে একটু নেটওয়ার্ক নেই। সেই সিবিআই এ কর্মরত আঙ্কেলকে ফোন করে। একমাত্র তিনিই যা করার করতে পারবেন। এত রাতে ফোন পেয়ে তিনি কিছুটা ঘাবড়ে যান। ফোন রিসিভ করে সব শুনতেই বললেন, ইয়াসির, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমি এখনই পুলিশ ফোর্স পাঠাচ্ছি, আর আমি নিজেও আসছি। লোকেশন শেয়ার করে ইয়াসির আবার ভেতরে চলে যায়। মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে, গালে হাত চেপে বলল, ভাগ্যিস আমার সন্দেহ ঠিক ছিল। মারিয়া ফিক করে হেসে দেয়। হাসির দমক আসতেই তার গলা দিয়ে রক্তের দলা বেরিয়ে আসে। ইয়াসির হাতে চেপে ধরে। মারিয়ার শরীর ছেড়ে দিচ্ছে। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সে। ব্রেন কাজ করা থামিয়ে দিচ্ছে। ধীর কণ্ঠে ইয়াসিরকে কাছে আসতে বলে সে, ইয়াসির এগোয়। মারিয়ার মুখের কাছে কান পেতে ধরে। মারিয়া ফিস ফিস করে বলল, খুব ভালো, আপনি চলে যান, পাগলটা এসে পড়বে। আমি চাই না আপনার কিছু হোক। বসা থেকে ইয়াসির শক্ত করে মারিয়াকে বুকে চেপে ধরে। মারিয়া চোখ বুজে, হয়তো সময় নেই। তার হাত পা অসারের মতো লাগছে। পুরো শরীরের ভর ইয়াসিরের বুকে ছেড়ে দেয়। ইয়াসির চেয়ার থেকে নামিয়ে নেয় তাকে। নিচে ফ্লোরে বসে মারিয়াকে জড়িয়ে রাখে। হুট করে কেন তার ভেতর কাঁপছে সে জানে না। তার প্রেয়সী মারিয়াকেও কখনো সে এত কাছে থেকে ছুঁতে পারেনি। দূরত্ব ছিল খুব বেশি। মর্গানের ভয়ে মারিয়া সব সময় তটস্থ থাকত। দুজনের মাঝে ঢের দূরত্ব বজায় ছিল। ইয়াসিরের মুখে একটা কথাও ফুটছে না। ইচ্ছে করছে চিৎকার করতে, কিন্তু তাও পারছে না। মারিয়াকে অনেক অনেক কথা বলতে মন চাইছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে। ভাবনার রেশ কাটে ইয়াসিরের। বাহিরে বুট জুতোর দপাদপ আওয়াজ হচ্ছে। তার চোখে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আশার আলো ফুটে মনে। এই তো তারা এসে পড়েছে। স্টোর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই পুলিশ ফোর্সের চক্ষু ছানাবড়া হয়ে যায়। ছেলেটা কেমন মূর্তির মতো শক্ত হয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে বসে আছে। তড়িঘড়ি করে তাদের দুজনকে উঠানো হয়। মারিয়া ইতোমধ্যে বেঁচে থাকার আশা হারিয়ে অজ্ঞান। স্ট্রেচারে করে তাকে বাড়ি থেকে বের করা হয়। বের হওয়ার সময় দারোয়ান আর তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় দেখতে পায় ইয়াসির। মর্গান ঘুমিয়ে পড়েছিল। তাকে ঘুম থেকে উঠিয়ে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে উঠানো হয়। ধস্তাধস্তি করেও পার পায় না সে। 4-5 জন পুলিশ অফিসার পুরো বাড়িতে চক্কর কাটছেন। প্রমাণ জড়ো করার উদ্দেশ্যে বাড়ির এ মাথা থেকে ও মাথা হন্য হয়ে ঘুরছেন। দারোয়ান আর তার স্ত্রী নিজেদের চোখেই সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। টাকার মায়া আর নেই তাদের। এই টাকার লোভই তাদের জীবন ধ্বংস করল। অনুতাপের আগুনে জ্বলে তারাও কাতরাচ্ছে। মাথা নিচু করে গাড়িতে উঠে বসে তারা। মারিয়াকে শহরের হাসপাতালে ইমিডিয়েটলি ভর্তি করানো হয়। দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায় তাকে। হার্টবিট স্লো, যে কোনো মুহূর্তে অ্যাটাক আসতে পারে। তাড়াহুড়ো করছেন ডাক্তাররা। একজন ভিকটিম সে, যে করেই হোক তাকে বাঁচাতে হবে। সিবিআই এর কড়া নির্দেশ। মারিয়ার কোমরে আর হাতের বাহুতে প্লাস্টার করা হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসা সেরে যখন তার শরীরের স্ক্যান করা হয়, রিপোর্টে স্পষ্ট দেখা যায় তার কোমর আর বাঁ হাতের হাড় ভেঙে গেছে। ঘাড়ের ডান দিকে মচকে গেছে। এছাড়াও হাতে পায়ে গলায় মুখে হাজারটা কালশিটের চার্জ। হাসপাতালে এসে রাফিকে ফোন দিয়ে সবকিছু জানায় ইয়াসির। আমি আসছি বলে রাফি ফোন রেখে দেয়। রিমি তখন বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। রাফির সামনে গিয়ে দাঁড়ানোর সাহস তার নেই। আবেগে বশীভূত হয়ে সে কত বড় ভুল করে ফেলল। এখন নিজেই অনুতাপের অনলে জ্বলছে। বিরাট বোকামি করে ফেলল সে। তবু এভাবে কতদিন লুকোচুরি চলত। রাফি কোনোদিন বুঝতে পারেনি এটা কি তার দোষ। সে তো শুরু থেকে ইয়াসিরকে ভালোবেসে এসেছে, কিন্তু বলতে পারত না। শেষে মারিয়ার সাথে ইয়াসিরের ঘনিষ্ঠতা দেখে তার মাথায় রাগ চাপে। ওদিকে রাফিও তাকে প্রপোজ করে। জেদের বসে সে রাফির কথায় সাড়া দেয়। কি করতো সে? রাফির সাথে থাকলেই তো যখন ইচ্ছে ইয়াসিরকে কাছে থেকে দেখতে পারত। শক্ত করে চোখ বুজে রিমি। এখন কি করবে সে? রাফি কি সবকিছু মেনেও তার সাথে সংসার করবে? কিছুই মাথায় আসছে না তার। দরজায় খুট করে আওয়াজ হয়। রিমি দরজার দিকে তাকালো। রাফি।
উঠে বসে সে। রাফি ভেতরে আসলো না, দরজায় দাঁড়িয়ে বলল, হাসপাতালে যাচ্ছি আমি। ইয়াসির আর মারিয়া ওখানেই, তুমি যাবে? তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিমি, কিছু বলতে গিয়েও থেমে যায়। রাফি তখনও দরজায় মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে। রিমি মুখ ফুটে বলল, আসছি। খানিক বাদে হাসপাতালের উদ্দেশ্যে রিমি ও রাফি রওনা দিল। রিমির বুক ধুকপুক করছে। ইয়াসির ঠিক আছে তো? রাফিকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। গাড়িতে অস্বস্তি বোধ হচ্ছে তার। রাফি চুপচাপ, কিন্তু রিমির অবস্থা সে খেয়াল করে। হাজার হোক, ভালোবাসার মানুষের সবকিছুই জানা হয়ে যায়। আর সে তো অর্ধাঙ্গিনী ছিল রাফির। রাফি তার অস্বস্তি বুঝবে না তো কে বুঝবে? গাড়ির জানালার দিকে মুখ ঘুরিয়ে রাফি বলল, এত টেনশন করতে হবে না। ইয়াসির ঠিক আছে, শুধু মারিয়াকে ভর্তি করানো হয়েছে। রাফির কথার রিমি যেমন অবাক হয়, তেমনি লজ্জারা তাকে কুড়ে খাচ্ছে। রাফির ভেতরে কেমন উত্তাল ঝড় বইছে সেটা কি সে আদৌ বুঝতে সক্ষম? সিবিআই এর হেড এসে ইয়াসিরের সামনে দাঁড়ালেন। পুরো বিস্তারিত ঘটনা তিনি জানতে চাচ্ছেন। এছাড়াও তার সাথে কিছু আলোচনা করবেন তিনি। বয়ান নিবে শুনে ইয়াসির তাদের সাথেই গেল। শুরু থেকে শেষ অবধি সব বলল। সব। এরকম লোমহর্ষক ঘটনা শুনে লোকটিরও বুক ধড়ফড় করে। তাজ্জব বনে যান তিনি। কি মারাত্মক, কি নৃশংস কাণ্ড! ইয়াসিরের গলা ধরে আসে। ধীর গলায় বলল, মারিয়া মারা যায় কিভাবে আমি জানি না, তবে এইটুকু জানি মারিয়া আর তার মা হুট করে নিখোঁজ হয়। তাদের দারোয়ানকে জিজ্ঞেস করলে সব বলে দিবে। হেড অফিসার ইয়াসিরের মনোভাব বুঝতে পারেন। তার কাঁধ চাপড়ে বললেন, আমি অবশ্যই দেখছি। আমরা আশা করছি এই মারিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ইয়াসির কোনো জবাব দিল না। চুপচাপ আগের মতোই বসে রইল। ইয়াসির চলে গেলেন। অফিসার চলে গেলেন। খানিক পরই ইয়াসিরের বাবার বন্ধু আসলেন। ইয়াসিরকে কোম্পানি দিতে এসেছেন তিনি। এসেই বললেন, হে ইয়াং ম্যান, বি স্ট্রং, নাথিং হ্যাপেন্ড। ইয়াসির তাচ্ছিল্যের দৃষ্টিতে সামনে তাকায়। লোকটি বসা থেকে আরেকটু কাছে এসে বললেন, টেনশন করো না, মারিয়া ঠিক হয়ে যাবে। ইয়াসিরকে পাঠিয়ে দেওয়া হয়। ওয়েটিং করিডোর অপেক্ষা করে সে। একবার হাত ঘড়ি দেখে নিল সে। রাফির আসতে দেরি হচ্ছে কেন? ওই তো ওদেরকে দেখা যাচ্ছে। আপাতত কাছের মানুষ পেয়ে সে ভেতরে ভেতরে শান্ত হয়। এতক্ষণ একা একা কিছুই বুঝে উঠতে পারছিল না সে। রাফি কাছে আসতেই ইয়াসির তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। রাফির তার পিঠ চাপড়ে বলে, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। রাফিকে ছাড়তেই ইয়াসির লক্ষ্য করে ছেলেটার চোখ মুখ ফোলা, মুখে হাসি নেই সব সময়ের মতো, কেমন গুমট ভাব। রাফিকে ধরে অন্য পাশে গিয়ে বলল, কিছু হয়েছে তোর? এমন শুকনো লাগছে কেন তাকে? রাফি হাত দিয়ে ইশারা করে। কথা উড়িয়ে দিল সে। রিমির দিকে তাকাতে সেও চোখ সরিয়ে নিল। ইয়াসির জিজ্ঞেস করতে যেও আর কিছু বলল না। এই সময়ে থাক, এমনি ঝামেলা চলছে, হতেও পারে ওদের কোনো ব্যক্তিগত বিষয়ে মন কষাকষি হয়েছে। সে আর কিছু বলল না। আধ ঘন্টা পর একজন নার্স আসে। ইয়াসিরকে দেখে বলল, আপনি কি পেশেন্টের অভিভাবক হিসেবে আছেন? ইয়াসির মাথা নাড়ায়। নার্স বলল, আপনি চাইলে তাকে দেখতে পারেন, তবে বেশিক্ষণ থাকা যাবে না। আর দয়া করে এমন কিছু করবেন না যাতে পেশেন্টের হার্টবিট প্রবল বেগে বাড়ে। রাফির দিকে এক নজর তাকিয়ে ইয়াসির মাথা দোলায়। তার নিজেরই এখন উত্তেজনা বাড়ছে। মহিলা নার্সটি পাতলা ফিনফিনে নীল রঙের কাপড়, হেড স্কার্ফ আর মাস্ক পরিয়ে ইয়াসিরের ভেতরে পাঠায়। বাহিরে নির্দিষ্ট সময় পার হওয়ার অপেক্ষা করে সে। দুরু দুরু বুকে ইয়াসির আইসিইউ কেবিনে প্রবেশ করে। মারিয়ার হুঁশ নেই, নিঃশ্বাস যেন বন্ধই হয়ে গেছে এমন লাগছে। তাকে দেখেই ইয়াসিরের বুকে ধক করে উঠে। ইস, মেয়েটাকে কিভাবে কষ্ট দিয়েছে কে জানে। কতটা ব্যথা যন্ত্রণা নিয়ে সে বেডে পড়ে আছে, তাও তো কারো জানা নেই। বসার প্লেস নেই। বেডের পাশ ঘেঁষে ইয়াসির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ ভরে মেয়েটাকে দেখে নেয়। ধীরে ধীরে তার নিঃশ্বাস ওঠানামা করছে। সে মারিয়ার মুখের উপর ঝুঁকে আসে ক্রমশ। বিড়বিড় করে মারিয়ার মুখ পানে চেয়ে বলে, ফিরে আসো মারিয়া,
প্লিজ, আমার দম বন্ধ লাগছে। তোমার সাথে ঝগড়া করি না কতদিন, সে হিসেব আছে? বলার পরপরই ইয়াসিরের চোখের কোনা বেয়ে টপ করে পানি ঝরে। উপর হওয়ার দরুন তার চোখের পানি সরাসরি মারিয়ার মুখের উপর পড়ে, একদম গাল বরাবর। আরো কত কথা বলে ইয়াসির একা একাই। এক সময় শেষ হয়। ইয়াসিরের সেদিকে খেয়াল নেই। নার্স এসে পিছনে দাঁড়ালো। ইয়াসিরকে বিনত কণ্ঠে বলল, সময় শেষ হয়ে গেছে মিস্টার ইয়াসির, আপনাকে এখন যেতে হবে। কিছু না বলে ইয়াসির চলে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে মারিয়ার কপালে হালকা করে চুমু দিয়ে যায়। নার্স অবাক হয়ে তাদেরকে দেখে। কত কেয়ার, কত ভালোবাসা। সে মুচকি হেসে ওঠে। বের হওয়ার পর দরজা লাগিয়ে বলল, বি স্ট্রং মিস্টার, সুস্থ হয়ে যাবেন উনি। সৃষ্টিকর্তা এত সহজেই কি আপনার ভালোবাসার মানুষটাকে ছিনে নেবেন নাকি? ভরসা রাখুন। ইয়াসির অবাক হয়, মারিয়া কি তার ভালোবাসার মানুষ? নিজেকে নিজে এই প্রশ্ন করতেই তার ভেতরে অন্যরকম এক সত্তা জেগে ওঠে। মারিয়ার সাথে কদিন হয়েছে সে থেকেছে, এর মধ্যে এত মায়া। আর একটু আগে সে এসব কি করছিল? চোখের সামনে তুড়ি বাজতেই তার ভ্রম কাটে। নার্স হেসে বলছে, বাহ বাহ। বলতে না বলতেই পুরনো স্মৃতিতে চলে গেলেন। পরনের ড্রেস খুলে নার্সের হাতে দিয়ে দ্রুত সরে যায় ইয়াসির। নার্স অবাক হলো ভীষণ। সে এমন কি বলেছে? এভাবে চলে যাওয়ার কারণ কি? সোজা রাফির সামনে এসে দাঁড়ায় ইয়াসির। ফিস ফিস করে বলল, চাবিটা দে, আমি বাসায় যাব। এখন? তাহলে থাকবে কে এখানে? কি হয়েছে, কোনো সমস্যা? জানি না, দে চাবি। চাবি দে, এসে পড়বো আমি। রাফি চাবি দিতেই ইয়াসির দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। রাফিও পিছন পিছন ছুটে আসে। ইয়াসিরের হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে দাঁড় করায়। রাগের সাথে বলল, এরকম অ্যাবনর্মাল বিহেভ করার কারণ কি? বলবি কিছু? বিরক্ত লাগছে আমার। আমি নিজেও জানি না। আমি ওর দিকে তাকাতে পারছি না। একটু আগে আমি আমার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিলাম। আমি জানি না আমি কি করছি। আমাকে প্লিজ আপাতত একা থাকতে দে রাফি। আচ্ছা আমাকে বল, কেন কেন এমন লাগছে তোর? এক মুহূর্ত চুপ থেকে ইয়াসির জবাব দেয়, আমি ওর জন্য কিছু ফিল করছি। আসার সময় ওকে আমি কিস করে ফেলেছি। ওর প্রতি আমার অন্যরকম অনুভূতি কাজ করছে। ওহ বলে রাফি ইয়াসিরকে ছেড়ে দেয়। থাকুক সে কিছুক্ষণ একা। ঘড়িতে প্রায় 2:30 বাজে। গভীর রাত। ব্যালকনিতে চিত হয়ে শুয়ে ইয়াসির আকাশের দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছুটছে উপরে। ভাবনায় সে। হচ্ছে কি তার? ভালোবাসা এতই সস্তা? আজ একে ভালোবাসলাম তো কাল অন্যজনের প্রতি একই ফিলিংস, নাকি আজকের মারিয়ার প্রতি তার শুধু মায়া? মায়াতেই এরকম লাগছে? আর যদি সে ভালোবাসতো তখন? উঠে এসে রুমের বাতি জ্বালায় সে। বিছানার দিকে চোখ পড়তেই মারিয়ার ফোন দেখতে পায়। এখনো ওটা চার্জে। এক নজর ফোনটা দেখে ইয়াসির আলমারি খুলে মারিয়ার ব্যাগ থেকে তার প্রেয়সীর শাড়িটা বের করে আনে। নাকের কাছে এনে চেপে ধরে। বিব্রত লাগছে তার। শাড়িটা আলমারির ভেতর ফেলে রেখে বিছানায় এসে বসে। মারিয়ার ফোনটা হাতে নিতেই স্ক্রিনে তার হাসি মুখটা ভেসে ওঠে। ফিক করে হেসে দেয় ইয়াসির। স্ক্রিনের মারিয়াকে সে প্রাণ ভরে দেখে। চোখ জুড়ে তার ভেতরটা প্রাণোচ্ছল হয়।